আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার এই ল একাডেমি স্কুলে স্বাগত। আজকে আমি কথা বলবো মূলত ভূমি রেজিস্ট্রির পরে আমরা যে মিউটেশন করা লাগতো, এখন থেকে 7 ধরনের দলিলে এই মিউটেশন প্রথা বাতিল হয়ে গেছে। অর্থাৎ আলাদাভাবে মিউটেশন করা লাগবে না, অটোমেশনের মাধ্যমেই অটোমেটিক্যালি আপনার এই মিউটেশনটা হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমি আজকে অল্প বিস্তর আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, বা কোনো বিষয়ে যদি স্পেসিফিক আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার কোনো থাকে, তাহলে আপনারা কমেন্টে সেটা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এর আগে একটা রিল দিয়েছিলাম যে 7 ধরনের দলিলে এখন থেকে নতুন যে আইন হয়েছে, জুন থেকেই এই আইনটা সারা বাংলাদেশে চালু হয়ে যাচ্ছে। অলরেডি প্রায় 30টার মতো উপজেলায় এই আইনটা কার্যকর হয়েছে এবং এই জুনের ভিতরেই বাকি সারা বাংলাদেশে সকল উপজেলাতেই এই আইনটা কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই আইনটা কার্যকর হলে লাভ ক্ষতি কি? আগে আমরা যখন একটা দলিল করতাম, দলিল করার পরে সেই দলিলের সকল কাগজপত্র নিয়ে আবার ভূমি অফিসে তথা যাওয়া লাগতো, এসিল্যান্ড অফিসে যাওয়া লাগতো। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে একটি আবেদন করা প্রয়োজন পড়তো মিউটেশনের জন্য। আবেদন করার পরে এরপরে সেটা আবার ইউনিয়ন ভূমি অফিসে আসতো। ইউনিয়ন ভূমি অফিস থেকে আবার যখন তদন্ত প্রতিবেদন বা একটি খসড়া খতিয়ান প্রস্তুত করে তারা এসিল্যান্ডের কাছে পাঠাইতেন, এরপরে একটা হিয়ারিং এর ডেট পড়তো। হিয়ারিং এ আপনাকে সকল কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে হিয়ারিং করার পরে সেটা মঞ্জুর হলে তারপরে আপনার 1100 টাকা দিয়ে এরপরে আপনাকে ডিসিআর কাটতে হতো। এই যে প্রসেস, এই প্রসেসের ভিতরে সমস্যা যেটা ছিল, আপনাকে নিজে উদ্যোগ নেওয়া লাগতো। যদি আপনি উদ্যোগ না নিতেন তাহলে বছরকে বছর আপনাকে এই নামজারিহীন ভাবেই থাকতো। আপনার এই জমিটা নামজারি হতো না, দেখা যেত নামজারি না হলে যে সমস্যা হতো, আজকে আমি আপনার কাছে জমিটা বিক্রি করেছি, আপনি নামজারি করেননি, 1 মাস পর 6 মাস পর আমি এই জমিটা অন্য জনের কাছে আমি বিক্রি করে দিতে পারতেছি, যেহেতু নামজারিটা আমার নামেই রয়ে গেছে। আপনি খাজনা খারিজ করেননি, আপনি আপনার নামে নামজারি করে নেননি, যে কারণে আমি এই জমিটা পুনরায় আবার বিক্রি করার আমার সুযোগ থেকে যেত। এখন এটা অনেকাংশেই কমে আসবে। এখন আপনাকে যে বিষয়টা হবে যে আপনি যেই ভূমি অফিস সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করবেন, সেখানে একটা অটোমেশন পদ্ধতি থাকবে। এই অটোমেশন পদ্ধতির মাধ্যমেই আপনার রেজিস্ট্রি হওয়ার সাথে সাথেই এই কপিটা একটা সফট কপি চলে যাবে এসিল্যান্ডের কাছে তথা ভূমি অফিসে। এসিল্যান্ডের কাছে যাওয়ার পরে তিনি উদ্যোগ নিয়ে এই বাকি কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনাকে যা যা করা লাগবে, ফিস হয়তো আগেও জমা দেওয়া লাগতে পারে, এই বিষয়টা বিস্তারিত আরো পরে জানা যাবে ইনশাল্লাহ। তো এখন যে বিষয়টা যে আপনি কোন 7 ধরনের দলিলে আপনি নতুন করে নামজারি করা লাগবে না, সেই বিষয়টা যদি আমি একটু বলি। যে প্রথমত সাধারণ বিক্রয় দলিল। আমরা নর্মালি যেই দলিলগুলি হয়ে থাকে যে পারস্পরিক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, যেটা সাবকবলা দলিল বলে থাকি আমরা, এই সাবকবলা দলিলের ক্ষেত্রে জমি বিক্রয়ের পর সাব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতার নামে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। এসিল্যান্ড অফিসে আলাদাভাবে গিয়ে কোনো আবেদন করতে হবে না, এখানে নতুন করে আবার আলাদা আবেদন করার কোনো প্রয়োজন থাকবে না। 2 নম্বরে হেবা দলিল। হেবার ঘোষণা। এই হেবা দলিল বলতে হেবার ঘোষণা সাধারণত আমরা জানি নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির ভিতরে হেবা দলিলটা করা যায়। সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, যেমন আপনার বাবা সন্তানদেরকে দিতে পারে, সন্তান বাবা মাকে দিতে পারবে, দাদা দাদি নানি নাতনিকে দিতে পারবে, নাতি নাতনিকে, আবার নাতি নাতনি তারা দাদা দাদি নানা নানিকে দিতে পারবে। এছাড়া শুধুমাত্র আর আপন ভাই সহোদরা ভাই বোন এরা দিতে পারবে। এছাড়া শুধুমাত্র স্বামী স্ত্রী দিতে পারবে। রক্তের সম্পর্কের বাহিরে গিয়ে স্বামী স্ত্রী পারস্পরিক তারা এই দানের ঘোষণা বা হেবার ঘোষণা এটা করতে পারবেন। এই হেবার ঘোষণাতে একেবারেই নাম মূল্যে খরচ হয়, অর্থাৎ 2-2.5 হাজার টাকার ভিতরে আপনার বিশাল একটা জমির আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সেটা 1 একর হোক, 2 একর হোক, 2.5 একর হোক, একেবারে নির্দিষ্ট একটি চার্জ, সেটা 2-2.5 বা 3 হাজার টাকার ভিতরে আপনার এই রেজিস্ট্রিটা করা যেতে পারে। এ কারণেই অনেকেই এই রেজিস্ট্রিটা করে থাকেন। তো এই রেজিস্ট্রির ক্ষেত্রেও আপনাকে একই অবস্থা, যে নতুন করে আপনাকে মিউটেশনের জন্য আবেদন করা লাগবে না। নাম্বার 3, হেবাবি লেওয়াজ। হেবাবি লেওয়াজ বলা হয় যেই সকল আত্মীয়ের ভিতরে হেবা করা যায় না, একটু দূরের আত্মীয়, যেমন ফুফু তার ভাতিজাকে দিবে, সে ভাতিজাকে হেবা করতে পারবে না। এরকম যারা, যেমন চাচা ভাতিজাকে দিবে, সে সরাসরি হেবা করতে পারবে না। তো তারা কি করবেন? তারা হেবাবি লেওয়াজ করবেন। হেবাবি লেওয়াজে খরচটা একটু বাড়ে, তারপরেও সাবকবলা থেকে প্রায় অর্ধেকের কম নেমে আসে। এই কারণেই এটাও অনেক কষ্ট, মানে অনেকেই এই টাকা বাঁচানোর জন্য করে থাকেন, এটাও সমস্যা নেই। তো এই হেবাবি লেওয়াজ দলিলটা
এটার ক্ষেত্রেও আপনাকে নতুন করে আর মিউটেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে না। নাম্বার 4, এওয়াজ বদল দলিল। এওয়াজ বদল দলিল কি? সম্পত্তির বিনিময় বা মালিকানা পরিবর্তনের জন্য যখন দুই বা একাধিক ব্যক্তি পরস্পর সম্মত হয়ে দলিল সম্বোধন করেন। যেমন আমার এই ক খতিয়ান একটা জমি, আপনার খ খতিয়ান একটা জমি, আপনার জমিটা আমাকে দিবেন, আমার জমিটা আপনাকে দিব, এটা হলো এওয়াজ বদল, অর্থাৎ এক জমির বিনিময়ে আর এক জমি। এই জমিটাও, এই দলিলটাও কি করা লাগবে না, পরবর্তীতে আর নামজারির জন্য আলাদাভাবে পিটিশন করা লাগবে না। 5 নম্বরে ওসিয়তনামা দলিল। কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি ভবিষ্যতে কাকে দিতে চান তা নির্ধারণ করে দলিল করে যান। এই ওসিয়তনামা দলিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হওয়ার পর আর আলাদা নামজারি করতে হবে না। অবশ্যই ওসিয়তনামার ভিতরে শর্ত আছে, ওসিয়তনামাটা আপনার বৈধ হতে হবে, অর্থাৎ আপনি 1/3 ওসিয়ত করতে পারবেন। আপনার যেমন 100 একর জমি আছে, আপনি 33 একর জমি, বা আপনি 100% জমি আছে 1 একর জমি, আপনি 33% জমি আপনি কি করতে পারবেন, 33.33% জমি আপনি ওসিয়ত করে যেতে পারবেন। কিন্তু আপনি 34% জমি ওসিয়ত করেন, আপনার এই ওসিয়ত টিকবে না, এটা হলো অবৈধ ওসিয়ত। ওই বর্ধিত অংশটুকু বাদ চলে যাবে, আপনার 1/3 টিকবে। দলিলে 1/3, পুরো দলিল বাতিল হবে না, দলিলের 1/3, 3/1 যতটুকু ততটুকু টিকবে। তো এই ওসিয়তনামা দলিলটাও আপনি দলিল করার পরে নতুন করে আর আবেদন করতে হবে না। 6 নম্বরে আপোষ বন্টন নামা। যেমন আমরা ভাই বোন অনেক আছি, তো একটা জমি বাপে হয়ে গেছে 5-6টা জমি, কে কোনটা খাবো, সবগুলি তো বাবার নাম রয়েছে। তো তখন আমরা কি করতে পারি, আমরা সকল ভাই বোন মিলে আমরা আপোষ বন্টন নামা একটা দলিল করতে পারি। আপোষ বন্টনটা দুটো ধরন হতে পারে। একটা আপোষ বন্টনের মামলার মাধ্যমে আমরা করতে পারি। মামলা সাধারণত করা হয় যদি কোনো এক পক্ষ রাজি না থাকে। যেমন আমি চাচ্ছি আমারটা আমি আলাদা করে নিব, কিন্তু আমার অন্য ভাই বা অন্য বোন তারা চাচ্ছে না, তারা এই ঝামেলাটাকে জিয়ে রাখতে চাচ্ছে, বা তারা ভালো পাশ দিয়ে খাচ্ছে, যে কারণে তারা এই আপোষ বন্টনে রাজি হতে চাচ্ছে না। তখন কি করতে হবে, তখন মামলায় যেতে হয়। আর যদি আমরা সকল ভাই বোন একসাথে রাজি হই, এগ্রি হই যে আমরা ঠিক আছে, আমরা বসে আমরাই নিজেরা একটা আপোষ বন্টন করে নিলাম যে আমরা আমি এই পাশ, তুমি ওই পাশ, তুমি ওই পাশ, তখন এই আপোষ বন্টনের ভিত্তিতে আমরা একটা দলিল করে নিতে পারি। এটা হচ্ছে আপোষ বন্টন দলিল। এই দলিলের ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে আর নতুন করে নামজারি বা মিউটেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে না। নাম্বার 7, না দাবি দলিল। অনেক সময় দেখা যায় আমি একটা দলিল কাউকে করে দিয়েছি, তো করে দেওয়ার পরেও এই জমিটা আমার নামেই রয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে যে ভুল হয়ে গিয়েছিল, খতিয়ান ভুল হয়েছে, বা দাগ নাম্বার ভুল উঠেছিল, অথবা পরবর্তী পর্চাতেও আমার নাম এসে গেছে। তখন আমি এই জমিনে যে আমার কোনো দাবি নেই, এই জমিন মূলত আমার নয়, এরকম না দাবি নামা একটা দলিল আমি করে দিতে পারি। অর্থাৎ আমি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা দলিল সম্পাদন করতে পারি, যে দলিলের মূল বক্তব্য থাকবে যে এত নাম্বার দাগের, এত নাম্বার খতিয়ানের যে অংশটা, এই অংশটায় আমার কোনো অংশ বলবৎ নেই, এটা ভুলক্রমে আমার এই রেকর্ডে নাম হয়েছে, মূলত এই রেকর্ডে নাম অমুকের হওয়ার কথা ছিল, আমি এতদিন আগে এই জমিটা তাকে বিক্রি করে দিয়েছিলাম এবং অমুক নাম্বার দলিলের বলে, এই বিষয়টা বলে আপনি নতুন একটা দলিল সম্পাদন করতে পারেন। সেটাই হচ্ছে না দাবিনামা দলিল। এই না দাবিনামা দলিল, এই দলিলের পরেও আপনাকে মিউটেশনের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে হবে না। তো এই 7 ধরনের দলিল মূলত আমরা যে সাধারণত এটাই করে থাকি, এই 7 ধরনের দলিলই সাধারণত হয়ে থাকে। এই 7 ধরনের দলিলের ক্ষেত্রে এই সরকার, এই ইউনূস সরকার এসে বর্তমান সবচাইতে বেশ কিছু কার্যকরী, সিভিলে অনেক কার্যকরী কিছু সংস্কার করেছেন। তার ভিতরে এটা একটা সংস্কার যে আলাদাভাবে দলিলের পরে গিয়ে আলাদাভাবে মিউটেশনের জন্য দরখাস্ত করা লাগবে না। ইতিপূর্বে আমরা দেখতাম একটা মিউটেশনের জন্য অনেক টাকা লাগতো। আমরা মিউটেশন করার জন্য কাগজপত্র নিয়ে প্রথমত ইউনিয়ন ভূমি অফিসে যেতাম, সেখানে একজন দালাল ধরতাম, অথবা এসিল্যান্ড অফিসে গিয়ে সেখানে একটা দালাল ধরতাম। দালালে 20,000, 25,000, 30,000 টাকা চাইতো, এরপরে সেই কাজগুলি করে দিত। অথবা আপনি নিজেও যদি করতে যাইতেন, আমি অনেকগুলি মিউটেশন নিজে করেছি, যে কারণে আমি জানি আমি খাতে খাতে কোথায় কত টাকা চাই, কে কিভাবে টাকা ধান্দা করে, এই বিষয়টা আমার জানা আছে। যেমন আমি ঢাকাতে একটা মিউটেশনের জন্য লালবাগে একটি জমি, আমি আমার নিজের জমি আমি দিলাম একটা ফ্ল্যাট, তো তারা প্রথম আমার কাছে 15,000 টাকা চাইলো। এরপরে আমি ব্যস্ততার কারণে প্রথম দিয়েছিলাম যে 15,000 টাকা আপনারা আমার জমিটা করে দেন মিউটেশন। কিছুদিন পরে গিয়ে বলতেছে আপনার এই জমিতে সমস্যা আছে, 40,000 টাকা লাগবে। পরে আমি তাদের থেকে কাগজ রিটার্ন নিয়ে আসলাম, রিটার্ন এনে আমি নিজেই একটি ফাইল করলাম, অনলাইন ফাইল করলাম। ফাইল করার পরে আমি হার্ড কপিটা আবার এসিল্যান্ড অফিসে জমা দিয়ে আসলাম। এসিল্যান্ড অফিস থেকে যখন ভূমি অফিসে আসলো, আমি ভূমি অফিসে গেলাম, ভূমি অফিসের ছেলেটাকে আমি ডাক দিলাম, ভিতরে গিয়ে ওইখানে যে সহকারী ভূমি আছে, ভূমি অফিসার আছে, তার সাথে কথা বললাম।
ওনাকে সালাম দেওয়ার পরে, পরিচয় দেওয়ার পরে উনি বললো যে এই লামিনেটের কাজটা একটু দ্রুত করে দাও। তো আমার কাজটা সেখানে একেবারেই মুফতেই বলতে পারেন, সেখান থেকে এই টাকা ছাড়াই সে আমার কাজটা করে দিয়েছে। করে দেওয়ার পরেই 2 দিন পরে আমার তারিখ এসে গেছে শুনানিতে আমি নিজেই গিয়েছি, গিয়ে আমি সেখানে আমার কাগজগুলো আমি দেখিয়েছি, বাস ফাইনাল হয়ে গেছে। ওই দিনই মঞ্জুর হয়ে গেছে। পরের দিন আমি আমার খাজনাকে কোর্টে অর্থাৎ ডিসিআর কেটে আমি আমার কপিটা বের করে নিয়েছি অনলাইন থেকে। এটা হচ্ছে আমার ঢাকার। এছাড়া আমি বাড়িতে কয়েকটা কাজ করে এসেছি, কোনোটায় টাকা লেগেছে, কোনোটায় টাকা ছাড়া করেছি। তবে এই সরকার আসার পরে আমি যেই কয়টা কাজ করেছি, প্রত্যেকটা কাজ আমি 1 টাকা ছাড়াও কোনো জায়গায় কোনো আমি টাকা দেইনি। এটাই হচ্ছে এই সরকারের বড় সফলতা, যে আমি টাকা ছাড়া, কোনো জায়গায় কোনো 1 টাকা ঘুষ দেওয়া ছাড়া আমি মিউটেশন গুলি করে এসেছি। এজন্য আপনাদেরকে বলবো যে সরকারি কোনো কাজ আপনি রসিদ ছাড়া কোনো জায়গায় কোনো টাকা দিবেন না। আপনি যদি স্বচ্ছ থাকেন, আপনি যদি কোনো অসৎ পথ অবলম্বন না করেন, তাহলে আপনার কাজ তারা করে দিতে বাধ্য থাকবে। কিন্তু আপনার ভিতরে যদি সমস্যা থাকে, আপনার জমিতে কোনো সমস্যা থাকে, তখন আপনি অটোমেটিকলি 2 নম্বর পন্থা অবলম্বন করবেন, আর সেই দায়টা তাদের ঘাড়ে শুধু দিবেন, এটা হবে না। বরং এই দায়টা কিন্তু আপনারও, অর্থাৎ ঘুষ বন্ধ এটা করার জন্য দায়টা তাদের সাথে সাথে আপনাকেও এই বিষয়টা নিতে হবে। অতএব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।